তোমার 20 টাকা বলা হচ্ছে না, ওভার অ্যাক্টিং একদম আমার সামনে করবে না। কি বলছি বুঝতে পেরেছেন? আপনাদের হাতে চাবিকাঠি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আপনাদের জন্য। মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীদের চেয়ারে বসে আছে আপনাদের জন্য, ভোটারদের জন্য। তো আপনারা ভাবুন, এসআইআর পিরিয়ড চলছে, আপনি আমি অনেকে নাকি আতঙ্ক। আমি আতঙ্ক না, আমি মোটেও আতঙ্ক না। অনেকে আতঙ্কের পরিবেশ ছড়ানো হচ্ছে। ভাবতে পেরেছেন? আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, আপনার ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো। নির্বাচন কমিশন বলছে নাকি মুখ্যমন্ত্রীকে গণনা ফর্ম ফিল করতে লাগবে না, প্রধানমন্ত্রীকে লাগবে না। ভাবতে পেরেছেন? যার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, যাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, তাদেরকে কাগজ দেখাতে বলছে। আর যে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলো বলছে তাকে কাগজ দেখাতে লাগবে। সিস্টেমটা কি ভাই? কিন্তু আমি মনে করি আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাগজ দেখাক, তারপরে আমরা কাগজ দেখাবো। কিন্তু সিস্টেমে আপনারা, আমি ঢুকতে পারিনি এখনো, সবে মাত্র একটা ঢুকেছি। আগামী দিনে 50 খানা সিস্টেমে যদি ঢুকিয়ে দেন, আগে ভিআইপি ট্রিটমেন্ট পাবলিকের হবে, ভোটারদের হবে, তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেবে নেতা ক্যাতা যা আছে তারা। আমি আপনাকে আজকে একটা ছোট্ট করে, এতদিন যখন এখন মানুষ এসেছেন, কিছু তো নিয়ে যেতে হবে। একটা তো 2026-এ তাড়াবো বিজেপি আর তৃণমূলকে নদীগ্রাম থেকে। এ শপথ তো নিয়ে যাচ্ছি নাকি? নিয়ে যাচ্ছি। নিয়ে যাবেন একটা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবো, আর এসআইআর নিয়ে আতঙ্কিত হব না। আচ্ছা, আমি আসিনি, কিন্তু আমার বক্তব্য তো ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন তো, যে এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমি বন্দি করবো, বন্দি করার কথা বলেছি তো। আজকে আপনাদেরকে বলছি, এসআইআর ফর্মটাকে আমি বাঘ হিসাবে যদি দেখি, এসআইআর ফর্মটা ফিল আপ করে বাঘকে বন্দি করে এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমি বাড়ি যাবো। আর শুভেন্দু অধিকারী তো, মমতা ব্যানার্জি ওনারা মানুষ, আমরা তো বাঘকে বন্দি করার ক্ষমতা রাখি, সামান্য মানুষকে পারবো না। এবার আপনাদের বাড়িতে, অনেকের বাড়িতে আপনার এই ফর্ম পৌঁছেছে? হ্যাঁ, ফর্ম পৌঁছেছে নাকি? কটা? একটা ভোটার পিছু কটা ফর্ম পৌঁছেছে? 3টে ভোটার থাকলে কটা হবে? এই বিপ্লবের মাটি আপনি ঝিমিয়ে গেলে হবে? আওয়াজ দেন। মেদিনীপুরে, সত্যি বলছি, মেদিনীপুরের মাটি মানে বিপ্লবের মাটি। এই মাটির মানুষ মাথা নত করেনি, এই মাটির ইতিহাস অনেক বড় ইতিহাস। তাহলে গান্ধী বুড়ি নামে খ্যাত কে? মাতঙ্গিনী হাজরার মাটি এটা। তাহলে এনার বীরত্বের ইতিহাস দেখনি? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তো নাকি? হ্যাঁ, তাহলে ইতিহাস ভুলে গেলে হবে? সেই মাটির মানুষ তোমরা। সামান্য গুটি কয়েক পুলিশ দেখলে ভয় খেলে হবে? শুভেন্দুর কিছু গুন্ডা মস্তান দেখলে ভয় খাবে? মমতা ব্যানার্জি কিছু গুন্ডা মস্তান দেখলে ভয় খাবে? ইন্টারনেট ছিল না, এত যোগাযোগ ছিল না। এই মাটির এক মহিলা দেশের জন্য জীবন কুরবান করে দিল। এখন ইন্টারনেট আছে, তো যোগাযোগ ব্যবস্থা আছে, তাহলে আমরা মাথা নত করবো কেন? সংবিধান বহির্ভূত যে কাজ করবে, ওই মাটি এই যোদ্ধাদেরকে স্মরণ করে তাদের দেখানো পথে আমরা লড়াই সংগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাবো। কারো ছাড় হবে না। গণতন্ত্রের বাইরে, সংবিধানের বাইরে যে চলবে তার ছাড় হবে না। কটা বাজলো গো? ওই স্লোগান দিয়ে সময় নষ্ট করো না। 4:30 তো। আচ্ছা, আমি আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে, এটাকে ভাঁজ করেছি আপনাদের সুবিধার্থে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আগে বলেছিলাম কি বলুন তো, যে বাঘকে খাঁচায় বন্দি করব। যখন বলেছিলাম বাঘের সাইজটা তখন বুঝতে পারিনি, অপেক্ষা করছিলাম বাচ্চা বাঘ আসবে না আমার মতো মোটা সুটা আসবে না সবাই বিরাজের মতো পাতলা বাঘ আসবে, তখন আমি বুঝতে পারিনি। ওই জন্য আমি ওয়েট করছিলাম। তারপরে দেখলাম বাঘের সাইজ বুঝতে পেরে গেছি। বাঘের তার কারণ, যেরকম সাইজের বাঘ সেরকম খাঁচা তৈরি করতে হবে, তাহলে বাচ্চাও তো কষ্ট পাবে। সেও তো অবলা প্রাণী, তাকে কষ্ট দিতে নাই ভাই। কোনো অবলা প্রাণীকে, মানুষ থেকে সহ কোনো অবলা মানুষকে, মানুষ সহ কোনো অবলা প্রাণীকে কষ্ট দিতে নাই। তাহলে ছোট খাঁচা যদি বড় বাঘকে ঢুকিয়ে দেওয়া হয়, কষ্ট পাবে না ভাই? এটা উচিত হবে কি? না, কোনোদিন উচিত হবে না। এই পথ কুকুর, রাস্তাঘাটে কুকুর টুকুরকেও মারামারি করবেন না, পারলে দুটো খেতে দেবেন, অন্তত মারবেন না, অনুরোধ করছি আপনাদের। যাক, আসা যাক। এবার আমি দেখলাম এটা একটা ফর্ম এসেছে, এই ফর্মটাকে ফিল আপ করালেই কাজ মিটে যাবে। এখন যেটা আমি পেয়েছি সেটা বললাম, আগামী তো লড়ে নিতে হবে। এখন লড়ে নিতে হচ্ছে, আগামী তো হবে। কেউ আপনাকে এক চুকরো জায়গা ছাড়বে না, ফর্ম ফিল আপ হবে। আমি একটা ডেমো কপি আপনাদের কাছে দেখাচ্ছি। কি আছে? এ দেখুন, আমি এটাকে একটু বড় করে প্রিন্ট করে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে এটা কি করেছি,
একটু বড় করে প্রিন্ট করে নিয়ে এসেছি, বিভিন্ন কালার করে দিয়েছি। তবে কালার আপনার বাড়িতে কিন্তু এরকম কালার ফর্ম যাবে না, আপনার বাড়ি কি যাবে? আপনার বাড়ি সাদা ফর্ম যাবে। হ্যাঁ, এবার এই থেকে আমি শুধু আপনাকে বোঝাবার জন্য এত বড় একটা প্রিন্ট করে নিয়েছি, দূর থেকে দেখতে পাবেন যাতে বিভিন্ন কালার আছে। এই ফর্মটাকে আমি 4টে পার্ট করেছি, 4টে পার্ট। ফর্মটাকে এখানে আসো, থোড়া আপ করে ইধার ইধার আ যাইয়ে, তুমি আসো ভাই, সামনে আসো, তোরা এই উধার সেটা নিচু করে দাও। কষ্ট হলে অন্য আমি ছেড়ে দেবো, তুমি কষ্ট হলে অন্যজনকে দিয়ে দেবে। স্বাভাবিকভাবে সবসময় ধরে রাখতে পারেন, 8 ঘন্টা যদি হয় এত হাতে লাগবে, তোমার পরে অন্য কাউকে দিয়ে দেবে। এই ফর্মটাকে আমি কি করেছি, 4টে পার্ট করেছি, আপনাদের সহজেই ফিল আপ করতে। নাহলে এত কাগজ, এত জিজ্ঞাসা করছে কি হবে? এখানে কিছু কোশ্চেন আছে, আপনাকে উত্তর দিতে হবে, আর কিচ্ছু নয়। কিছু কোশ্চেন আছে, আপনারা উত্তর দেবেন। উত্তরপত্র আপনার বাড়িতে আছে, উত্তরপত্র খুঁজে আনতে হবে না, আপনার বাড়িতেই আছে, আপনি উত্তরটা দিয়ে দেবেন। প্রথম 4টে পার্ট করেছি। এখান থেকে দেখুন একটা 5টা ঘর আছে। ফর্ম তো এটা ভাই বড় বলে ফর্ম ছোট করেছি। এই প্রথম দেখুন এখানে 5টা ঘর আছে। অলরেডি যাদের বাড়ি ফর্ম পৌঁছেছে তাদের এই জায়গাটা ফিল আপ হয়ে আসেনি। আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা অলরেডি প্রিন্ট হয়ে চলে আসছে। তারপরে আপনার ক্রমিক নাম্বার, অংশ নাম্বার ও নাম, বিধানসভার নাম, রাজ্যের নাম প্রিন্ট হয়ে চলে এসেছে। আসেছে তো ভাই? তারপরে আছে কিউআর কোড। এই কোডে আপনারা কেউ পেন যখন এটা ফিল আপ করবেন, পেন দিয়ে কেউ লেখালেখি করবেন না। এবার কি আছে, একটা ছবি আছে, অলরেডি প্রিন্ট হয়ে এসেছে। ছবিটা কার? 2025-এ আপনার ভোটার লিস্টে যেমন ছবি আছে সেটা এখানে এসেছে। শুধু একটি ঘর খালি আছে, এখানে সাম্প্রতিক ফটো ছাটুন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কি করতে হবে? দিতে হবে। এই যে ফরম্যাটটা আছে, মানে এই যে লাইনটা আছে, এই টোটাল লাইনে আপনাকে কি করতে হচ্ছে? কটা কাজ আপনার? মাত্র একটি কাজ। কি? একটি ফর্মে একটি পাসপোর্ট সাইজ ছবি ছাড়তে হবে, যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। আপনি মাথায় টুপি, মাথায় পাগড়ি, মাথায় শিখ ভাইরা মাথায় পাগড়ি বাঁধে তো, মুসলিম ভাইরা অনেকে মাথায় টুপি পরে তো, কোনো সমস্যা নাই। মুসলিম মহিলারা মাথায় হিজাব পরে, কোনো সমস্যা নাই। বা অন্যান্য ধর্মের মানুষরা যদি মাথায় কিছু চাপা দিয়ে রাখে, কোনো সমস্যা নাই। শুধু ভাবতে হবে, দেখতে হবে 75% ফেস যেন দেখা যায়, অ্যাজ পার গাইডলাইন অফ ইসিআই। আমি অন্য কারো গল্প শোনাচ্ছি না, আমি অন্য কারো গল্প শুনছি, ইসিআই গাইডলাইন নির্বাচন কমিশনে, ঠিক আছে? তাহলে এই পার্টটা আপনার পূরণ করতে কটা কাজ করলো? একটি মাত্র কাজ। এত কিছু আছে দেখে ভয় পাওয়ার দরকার নেই, ওই জন্য আমি ভাঁজ করে দেখাচ্ছি। তাহলে একটা পার্ট, শুধুমাত্র একটি ছবি দিলেই ফর্মটা একটা কাজ শেষ, একটা পার্ট। তো দুটো ফর্মে কটি ছবি লাগবে? দুটো ছবি, দুটো ফর্ম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদের কাছে এখন এই মুহূর্তে কোনো কাগজ চাইছে না। চাইছে না আমি বলবো না যে চাইছে, চাইছে না তো আমি চাইছে নাই বলবো। দুটো ছবি চাইছি আর পেনের কিছু কালি চাইছে এটাকে পূরণ করার জন্য। আর আপনাকে আমাকে পুরো পাগল করে রেখে দিয়েছে। জেরক্সের দোকানে হুটো মুটি আমার টাকা দাও, একটা দাও, আপনার কি হচ্ছে এসব? কিচ্ছু অসুবিধা নেই এখন এই মুহূর্তে। পেরেশানে হয়ে যাচ্ছে, কেন পেরেশান হবেন? দুটো ছবি আর একটু পেনের কালি। ফার্স্ট পার্ট শেষ হয়ে গেল তো? তাহলে খাঁচা তৈরি হচ্ছে কি হচ্ছে না? বাক্যে ভরার জন্য খাঁচা হচ্ছে তো? এবার এখন দেখুন একটু লাল পোর্শন করেছি, কারণ আপনাদের বোঝার স্বার্থে। আপনাদের এখানে তৃণমূলের নেতারা নামে বুঝিয়েছে। শুভেন্দু বাবু তো তাড়াতাড়ি তার ফর্মটা ফিল আপ করে ফেসবুকে আপলোড করে দিয়েছে। কৈরাম বাবু বুঝিয়েছে। নন্দীগ্রামের উনি বিধায়ক, আপনারও বিধায়ক, আপনি না দিলেও বিধায়ক, আপনি ভোট দিলেও আপনার বিধায়ক উনি। নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষের উনি এখন বিধায়ক, যদিও ওইটা এখন আবার বলছি মামলা চলছে, বিধায়ক কি বিধায়ক নয় সেটা মামলা চলছে। জানি না মমতা ব্যানার্জি এই মামলাটাকে স্পিড আপের জন্য কি করছে, সেটা আমি আর ভিতর দিয়ে যাবো না। এবার আমি এখানে আসি। এটা হচ্ছে কিছু কোশ্চেন আছে, দেখে নিন। দেখতে পাচ্ছেন সবাই লাল পোর্শনটা? সেকেন্ড পার্ট হিসাবে দেখাচ্ছি। এইদিকে কিছু কোশ্চেন আছে, এইদিকে একটা মধ্যখানে একটা দাগ আছে, দাগ আছে তো? এই দিকটায় উত্তরগুলো দিতে হবে। এগুলো কোশ্চেন, দাগ, এটা উত্তর দিতে হবে। আচ্ছা, আমি এটা বুঝাতে এসেছি, এতে তৃণমূলের তো গাজালা করছে কেন? আমার বুঝা আটকাতে হবে, বুঝতে পারছেন তো? ওদের কাছে পেন দিলে পেন ভেঙে ফেলবে। ওই জন্য আমি একজনের মানুষের ফর্ম ফিল আপ করছি, ওই জন্য ওদের রাগ হচ্ছে। কথাই আছে না, শিয়াল কখন আগর ফলকে টক বলে বলুন তো? কখন বলে? যখন খেতে না পাই, টক চলে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এদের হাতে পেন দিলে পেন ভেঙে ফেলবে। আর সবে মেরাজ ভাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, ওই জন্য ওদের গাজালা করছে। যাক, এখানে কিছু কোশ্চেন আছে, এটা কি করতে হবে? ফিল আপ করতে হবে। ঠিক, এটা দ্বিতীয় পার্টটা এখানে আছে, দেখলাম এখানে কোশ্চেন, এদিকে ফিল আপ করবে।
তাহলে আমি দ্বিতীয় পার্টটা ফিল আপে চলে যাই। কি কি কোশ্চেন আছে বলা হচ্ছে, ছেড়ে দাও তুমি আমাকে, একটু দাঁড়াইস না। কি কি বলা হচ্ছে? জন্ম তারিখ। জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে না পুরোটা থাকতে পারে, পুরোটা মানে দিন মাস সাল। অনেকে দেখবে জন্ম তারিখ 4টে এক্স কেটে 1970, তাহলে সেই জন্ম তারিখটা কোথায় পাবে? আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা লাইসেন্স, কোনো একটাতে দেখবেন তার জন্ম তারিখটা উল্লেখ করা আছে। তাহলে প্রথম লাইনে আপনি বসিয়ে দিলেন, কোশ্চেন উত্তর হয়ে গেল, যেটা ডেট অফ বার্থ যেটাকে বলে। দ্বিতীয় বলছে আধার নাম্বার। তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আপনার আধার নাম্বার, ঐচ্ছিক অপশনাল, আপনি চাইলে আপনার আধার নাম্বার দিতে পারেন, না হলেও দেবেন না। এই দ্বিতীয় লাইনটাতে, এই দিকটাতে বুঝতে পারছেন? ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। 3 নম্বর বলছে আপনার ফোন নাম্বার, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ফোন নাম্বারটা এখানে 3 নম্বর লাইনে কোশ্চেনের সোজাসুজি এই দাগের এপার থেকে আপনি লিখে দিলেন। এইবার চাইছে, এবার আমি বোঝাচ্ছি, আপনার বাড়িতে 3টে ভোটার কিন্তু একটা ফোন নাম্বার, কোনো চিন্তা করার কারণ নেই। 3টে ভোটারের ক্ষেত্রে একটা নম্বর ইউজ করতে আপনি পারেন, কিন্তু ভ্যালিড ভোটার নাম্বার দেবেন। 4 নম্বর পিতা বা অভিভাবকের নাম, আপনার বা পিতা বা অভিভাবকের নাম বসিয়ে দিলেন। এই বাবা, বাবা একটু চুপ করে, ওখানে পড়ে যাবে, বিপদ হয়ে যাবে, সাবধানে। পিতা বা অভিভাবকের নাম বসিয়ে দিলেন। তারপরে লাইনে পিতা বা অভিভাবকের, এই তোমরা এদিকে কথা বলছো কেন? তোমরা আস্তে আস্তে গিয়ে বুঝছি বলো তো, এখান থেকে নামালে হবে? আস্তে আস্তে গিয়ে বলো, এদিকে দেখো। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, প্রথম নাম দিয়েছে লিখে দিলেন, তারপরে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এটা লেখা আছে যদি থাকে। তারপরে পয়েন্ট বলছে মায়ের নাম, আপনার মায়ের নাম আপনি এখানে বসিয়ে দিলেন। তারপরে কি বলছে? মায়ের এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার থাকলেও দিলেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে আপনার মা আপনার আব্বা মারা গেছে, তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই। এরপরে কি হচ্ছে? এবার হচ্ছে স্বামী বা স্ত্রী যদি থাকে, যারা বিবাহিত, যারা অবিবাহিত, পুরুষ বা নারী, সবাইকে তো ফর্ম ফিল আপটা করতে হবে ভাই। যার বাড়ি ফর্ম এসে তাকে ফিল আপ করতে হবে। যদি বিবাহিত পুরুষ ফিল আপ করে, তাহলে সে তার এখানটায় তার স্ত্রীর নামটা লিখে দেবে এই লাইনে। তারপরে কি বলছে? তার স্ত্রী যদি এপিক নাম্বার থেকে যুক্ত করে দেবে। ঠিক, মহিলারাও তারা ফিল আপ করবে। তাহলে বিবাহিত মহিলারা কি করবে? তার স্বামীর নাম লিখবে, তার নিচে তার স্বামী এপিক নাম্বার দেবে। আর যারা অবিবাহিত তারা এই দুটো ঘর ছেড়ে দেবে। তাহলে সেকেন্ড পার্ট ফিল আপ হয়ে গেল। নরেন্দ্র মোদী যাতে না ডাকাতে হয়, মমতা ব্যানার্জিকে যাতে না ডাকাতে হয়, আসল পরিচয় না বেরিয়ে যায়, সেই জন্যই তো ইলেকশন কমিশন ছেড়ে দিয়েছে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হবে? বাবু তাহলে চুপ করো। সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না বুঝতে পারলে বলুন, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, বুঝে গিয়েছেন? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বুঝে গেলেন? 3 রকম সমস্যা হচ্ছে, 3 রকম সমস্যা। প্রথম সমস্যা, 2002 সালের ভোটার লিস্টে নাম আছে না নাই, একজন ফর্ম ফিল আপ। যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সে সরাসরি ফর্ম ফিল আপ করবে। 2002 সালে ভোটার লিস্টে নাম নেই আব্বা মা দাদু দাদি 4 জনের কারো, অর্থাৎ মা বাবা ঠাকুরমা ঠাকুরদা 4 জনের কারো একজনের নাম হবে। তারপরে বলছে কি নিজের নাম নেই, বাপ মা দাদু দাদি কারো নাম নেই, সে কি করবে? তাই না? প্রথমে আপনাদের বলি, যার বাড়ি এই ফর্মটা এসেছে, এই ফর্মটা সবার বাড়ি গেছে। যার দাদু দাদির নাম বাপ মায়ের নাম নেই তারও বাড়ি গেছে, যার আছে তারও বাড়ি গেছে, তাই তো? তাহলে এটাকে 3টে যদি আমি ক্যাটাগরি করি সুবিধা হবে। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা সবাই ফিল আপ করবে। যার বাড়ি ফর্ম গেছে তারা সবাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করবে। এবার আমি যেটা সব থেকে খারাপ তার থেকে বলছি, মানে যেটা ভয় পাচ্ছে, নিজের নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, তারা কি করবে? ফার্স্ট পার্ট ছবি দিল, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, এখানে একদম সই করার জায়গা আছে, সই করলো। যে বিএলও আপনাকে এটা ফর্মটা দিয়েছে তার কাছে 2টো কপি দিলে, সই করে সে একটা রাখলো, সই আর স্ট্যাম্প করে আপনি আপনার কাছে একটা রেখে দিলেন। তাহলে যাদের প্রথম ভয় কেটে গেল তো, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নাই, কিন্তু সাথে সাথে তার আব্বা আম্মা দাদু দাদি 4 জনের কারো নাই, তাহলে সে কি করবে? ছবি লাগালো,
আর এই পোর্শনটা সেকেন্ড পার্ট যেটা বললাম সেটা ফিল আপ করলো, এখানে সই করলো, অপেক্ষা করলো বিএলও আসবে, তার সিগনেচার স্টাম্প মেরে এটা নিয়ে রেখে দিল, কাজ শেষ। পরে তার যখন ডাক পড়বে কাগজ নিয়ে সে হাজির হবে। কি কি কাগজ নিয়ে হাজির হবে সেটা আমি সময় থাকলে বলবো। এবার আসা যাক, যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সে কিভাবে ফিল আপ করবে। সে ছবি লাগাবে, এই পোর্শনটা ফিল আপ করবে। তবে এই যে সেকেন্ড পার্ট আপনাদের দেখাচ্ছি এটা লেটেস্ট 2025 সালের আপডেট গুলো দেবেন, ঠিক আছে। এরপরে 2002 এর ভোটার লিস্টে নাম আছে, এখানে কটা ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ঘর, একটা লেফট সাইড একটা রাইট সাইড। লেফট সাইডে যা কোশ্চেন আছে রাইট সাইডেও সেম, দুটো ঘরে এক কোশ্চেন আছে। এই কোশ্চেনের উত্তরপত্রটা কোথায় আছে জানেন? 2002 এর ভোটার লিস্ট, 2002 এর যে ভোটার লিস্ট আছে ওর উত্তরপত্র, এগুলো এই কোশ্চেনের উত্তরপত্র আছে। এবার বলছি আমি আপনাদের যে থাক এখানে আমি বলছি কি 2002 এর ভোটার লিস্টে নাম এসছে, এখানে কি আছে কালু বাবু আপনার নাম এসেছে তো? 2002 এর ভোটার লিস্টে নাম এসেছে, উনি এখানে 2025 এর লেটেস্ট আপডেট যে আছে দিয়ে দিল। যার 2002 এর ভোটার লিস্টে নাম এসেছে সে লেফট সাইডের ঘরে যা কোশ্চেন গুলো আছে তার উত্তর দেবে। তবে এই দাগটা মধ্যখানে দিয়ে আছে দেখছেন তো, এই দাগের এপারে না চলে আসে, এই পারের মধ্যেই এখানেও বদমাইশি আছে, এখানে দাগ দিয়ে দিল একটা, এখানে লিখতে হয়। তাহলে এরকম ভাবে তো ছোট ছোট করে 3টে ঘর করতে পারতো, তাই না? এখনো বদমাইশি, এই বদমাইশি গুলোটা বেশি করছে। বা এটা উড়িয়ে দিতে পারতো মধ্যখানে দাগটা, এখানে যেমন উত্তরটা এই ঘরে দিচ্ছি, তাহলে কেউ যদি এর উত্তরটা এই ঘরে দিয়ে দেবে বিপত্ত, তাহলে হ্যাঁ, তাহলে এই দাগটা তো উড়িয়ে দিত, তাহলে এর উত্তরটা পাশেই দিয়ে দিত। যাক, এর উত্তরটা এই ঘরের মধ্যে, এই যে ঘরটা দেখতে পাচ্ছে এর মধ্যে এর উত্তর হবে, এই ঘরের মধ্যে এর উত্তর হবে। তাহলে কালো মানে এই বাবু যার 2002 সালে ভোটার লিস্টে নাম এসেছে, সেখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর দিয়ে সই করবে, জমা করবে, বিএলওর কাছে রিসিপ্টটা নিয়ে নেবে। কি কি কোশ্চেন আছে একটু বলে দিচ্ছি। নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম আপনি বসালেন। তারপরে কি লেখা আছে? এপিক নাম্বার যদি থাকে। 2002 সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে দেবেন, না হলে দেবেন না। এখন এপিক নাম্বার হয়ে গিয়েছে, 2002 ছিল না, পাকামো মেরে এখানে এপিক নাম্বারটা 2002 এখনকার যেন বসিয়ে দেবেন না। মাথায় রাখবেন এই ঘরটা যে ফিল আপ করবে বা এই ঘরটা যে ফিল আপ করবে, এখন এর কোনো আপডেট দেওয়া যাবে না, টোটালটাই কোনটা হবে 2002 এ যেটা আছে সেটাই। করে নামের বানান ভুল, এপিক নাম্বার নেই, জন্ম তারিখ ঘোরা মানে সেরকম জন্ম তারিখ নেই, আত্মীয়র নামের বানান ভুল, কিছু দেখার দরকার নেই। ওখানে যা আছে নিয়ে এসে, যদি আমি ডিজিটাল ভাষায় বলি তাহলে কপি পেস্ট, কম্পিউটারের ভাষায় যদি আমি বলি তাহলে কি হবে? কপি পেস্ট হবে, আপনি এখানে নিয়ে এসে বসিয়ে দিলেন। তারপরে কি আছে? আত্মীয়র নাম, 2002 ভোটার লিস্ট দেখবেন ওখানে সম্পর্কিত ব্যক্তির নাম বলা আছে, এখানেও পাকামো মেরা, যেটা সম্পর্কিত ব্যক্তির নাম লিখে দিলে মিটে যেত। এখানে দিচ্ছে আত্মীয়র নাম, আপনি ওখানে যে আত্মীয়টা আছে লিখে দিলেন। তারপরে দিচ্ছে সম্পর্ক, ওই আত্মীয়র সাথে ওই ভোটারের 2002 এর যিনি নাম লিখছেন কি সম্পর্ক সেটা উল্লেখ করে দেবেন। তারপরে কি আছে? জেলার নাম লিখে দিলেন। তারপরে রাজ্যের নাম, তারপরে আপনার বিধানসভার কি নাম আছে আপনি লিখে দিলেন। তারপরে লাইন একদম নিচের দিকে এখানটায় বিধানসভা ক্ষেত্র নাম্বার। 2002 সালে নন্দীগ্রাম বিধানসভা ছিল তো? কারণ আমি ছিল কেন জিজ্ঞাসা করলাম, মধ্যমগ্রাম বিধানসভা 2002 ছিল না, বারাসাতের হয়ে ওরা ভোট দিচ্ছিল। এখন যদি কেউ মধ্যমগ্রামের মানুষ সেটা ফিল আপ করে, তাহলে 2002 সালে যে বিধানসভার নাম ছিল তাকে এখানে লিখতে হবে। তাহলে সুতরাং এখানে আপনার 2002 সালে এই নন্দীগ্রাম বিধানসভার যে নাম্বারটা ছিল, এখন কত? এখন যেটা হয়েছে সেটা দেবেন না, 2002 সালে যেটা ছিল সেটা এখানে এই ঘরটা পূরণ করলেন। তারপরে আপনার অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার 2002 সালে যেটা ছিল ওই সেই মতো দেবেন, ক্রমিক নাম্বার সেই যেটা 2002 সালে ছিল দেবেন। এবার আপনারা বুঝলেন। এর মধ্যে কারো জানকারি আছে? কারো আছে? আমি আর 5 মিনিট খুব বেশি হলে বলবো, কারণ ধৈর্য হারা হচ্ছেন না তো ভাই? কারণ ধৈর্য হারা হচ্ছেন না তো? 5 মিনিট আমি খুব বেশি হলে বলবো। তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট সই করলেন, জমা দিলেন, রিসিভ কপি রেখে দিলেন। তারপরে বাকিটা কে বুঝে নেবে? আইএসএফ এর নেতৃত্বরা বুঝে নেবে, যদি কারো একটা নাম কাটা যায়।
দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, দেখার দরকার নেই। আমাদের বড় ভাইজান আমাকে অলরেডি বলে দিয়েছে যে যদি পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা নওশাদ তুই সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছিস, যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য মামলা করেছিস, যেভাবে সিএ এর আইনের ভুল জায়গাটা ধরে মামলা করেছিস, একইভাবে পশ্চিম বাংলার কোনো একজন ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি। যা খরচ টাকা আমি প্রথম কি বললাম, যদি কারো কোনো জায়গায় নাম নেই 2002 নাম নেই, তাহলে কি করবে? বাপের নাম নেই, মায়ের নাম নেই, নিজের নাম নেই, দাদুর নেই, দাদির নেই, তাহলে ছবি লাগালে এখানটা ফিল আপ করবে, জমা করবে। যদিও আজকে শুনছি নাকি নতুন একটা গাইডলাইন আসবে, যদি গাইডলাইন আসে দেবো আপনার ভিডিও আকারে ছাড়বো। এখন পর্যন্ত যেটা আছে সেটা বলছি। এবার কি হচ্ছে, আমার 2002 ভোটার লিস্টে নাম আছে, আমি কি করবো? ছবি লাগাবো, এখানটা লেটেস্ট আপডেট 2005 যা আছে দেবো, 2002 যা ছিল এখানে দেবো, দিয়ে জমা করবো। এবার হচ্ছে আমার নাম নেই, আমার আব্বার আম্মার দাদুর দাদির নাম আছে, যা এই 4 জনের মধ্যে কারো একজনের ডিটেলস এই ঘরটাই দিতেছে। যার নাম আছে সে সরাসরি এইখানে দেবে, এইখানে ফিল আপ করবে না। আর আমি আমার কথা বলছি, আমার তো 2002 নাম নেই, তাহলে আমি কি করবো? আমাকে খুঁজতে হবে কি 2002 আমার আব্বার আম্মার দাদুর দাদি এই 4 জনের মধ্যে কারো আছে কি? যদি থাকে এখানটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ফিল আপ করে জমা দেবো, তাহলে এখানটা দিতে হচ্ছে না। হ্যাঁ, 4 জনের মধ্যে কোনো একজন, বাপ মা দাদু দাদি, এখন পর্যন্ত যে জানকারি আছে, অর্ধেক যদি আছে আমি আবার বলবো, এই 4 জনের মধ্যে কোনো একজনের বসিয়ে যা কোশ্চেন এখানে যে কোশ্চেন গুলো বললাম সেম কোশ্চেন আছে জমা দিয়ে দিন, আপনার কাজ শেষ। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, কি মাথায় রাখবেন? যখন জমা করবে রিসিভ কপিটা, সইটার স্ট্যাম্পটা আপনি আপনার চোখে দেখে নেবেন, নিয়ে ছবি তুলে কাগজটা একটু যত্ন করে রেখে দেবেন, কাজ আপনার শেষ। পরবর্তীতে যদি কিছু করতে হয় এখন তাহলে আমি পরবর্তীতে বলবো, এখন অত হেডেক নিয়ে লাভ নাই। এবার বলুন 1 2 3 4 এই 4টে পয়েন্টে কারো বুঝতে অসুবিধা হয়েছে? এবার আপনাদেরকে আমি একটা ওপেন সেশন দিচ্ছি, কি আপনি আমাকে এই বিষয়ে কোশ্চেন করতে পারেন না। এই ফর্ম ফিল আপের ব্যাপারে কে চোর টাকা তার বলতে লাগবে নাকি নতুন করে? সেকেন্ড পার্টের লাস্টে দুটো কলম আছে, একটাতে আছে কি স্বামী স্ত্রী অবলিক স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত হন, আপনি পুরুষ তো আপনার স্ত্রী নিশ্চিতভাবে আছে, স্ত্রীর নামটা লিখবেন। আবার আপনার স্ত্রীও তো এরকম ফর্ম ফিল আপ করবে, আপনার স্ত্রী যখন ফর্ম ফিল আপ করবে স্বামীর নামটা লিখবে। ঠিক এপিক নাম্বার স্বামীও লিখলে স্বামীর এপিক নাম্বার হবে, স্ত্রী লিখলে স্ত্রীর নামটা দিলে যার নাম দেবে তার এপিক নাম্বার হবে। ওকে, ক্লিয়ার? সেটা তো বললাম কি আমি, তার বাড়ি ফর্ম এসেছে তো, আগে ফর্ম এসেছে কারো রিলেটিভের তার নাম, রিলেটিভের নাম নাই, তাকে কি বলা হলো? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করে জমা দাও। এবার আসা যাচ্ছে কোনো কাগজ আসেনি, ফর্ম নম্বর 6 চান বিএলওর কাছ থেকে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তার নাম্বার নিন, যে আমার পুরাতন লিস্টে নাম ছিল এখন আসেনি কেন, সে আপনাকে কিভাবে করতে হবে বলে যাবে। তারপরেও বলছি ফর্ম নম্বর 6 প্রত্যেকটা বিএলওর কাছ থেকে চাইলে পাবেন নতুন ভোটারের নাম তোলার জন্য। ফর্ম নম্বর 7 মৃত ভোটারের নাম কাটার জন্য। শুধু ভয়ের কিছু কারণ নাই। এবার বলুন বাঘকে বন্দি করা হলো কি হলো না? বাঘ বন্দি হয়ে গেছে তো? বাঘ বন্দি শুধু নয়, তার সাথে জেরক্স করে নিয়ে পকেটে ভরে দিচ্ছি, বাকি ভয় পাচ্ছি না তো। কে সুইসাইড করছে, কি করছে, হ্যাঁ করছে, আরে কিচ্ছু করানো হচ্ছে। প্রশ্ন করা দরকার ছিল এখন শুভেন্দু অধিকারীকে, তুমি এখন বিজেপির প্রতিনিধি, কালকে কার প্রতিনিধি থাকবে বলতে পারবো না, কিন্তু তোমাকে জবাব দিতে হবে। তুমি বর্তমান যে সরকারে আছো, সেই সরকার বছরে 2 কোটির বিচার চাকরি দেবার গল্প শুনিয়েছিল, 11 বছরে 22 কোটি চাকরি ভারতবর্ষে কারা কারা পেয়েছে সেই জায়গাটা আগে দেখাও। প্রশ্ন করার দরকার ছিল এই জায়গায় দাঁড়িয়ে, যে আপনারা 11 বছর সরকার চলছে, আপনারা গল্প শুনিয়েছিলেন যে আজকে দিনের গল্প, 1 টাকা দিলে $1 গল্প শুনিয়েছিলেন। আমরা কি দেখছি 2014 সালে 61 টাকা দিলে $1 পেতাম, আর 2025 সালে 11 বছরের মধ্যে এমন আজকে দিনের গল্প শুনিয়েছো আমাকে 79 টাকা দিলে $1 কিনতে হচ্ছে। আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, এখন ছিল প্রশ্ন করার সময় যে আপনারা 2014 সালের আগে নাকি বুড়া দিন ছিল, এখন আজকে দিন হয়েছে, কিন্তু আপনাদের আজকে দিন কেমন আমরা বুঝতে পেরেছি। কদিন আগে ধানতেরাসের অনুষ্ঠান গেল না,
আমাদের সমাজের হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস কি, যে ধানতেরাসের দিনে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে। তাদের বিশ্বাসে আপনার আমার কলম তোলার একটু ক্ষমতা নেই, তাদের বিশ্বাস এটা। কি বলছি বুঝতে পেরেছেন? 2014 সালে 10 ক্যারেট 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল মাত্র 28,000 টাকা। আজকে দিনে স্বপ্ন দেখালো, আজকে দিনে স্বপ্ন দেখিয়ে আমার হিন্দু ভাইদেরকে ধর্মীয় কাজে আরো বরঞ্চ বাধা দেওয়া হচ্ছে। হে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রামের মাটি থেকে জানতে চাই যে 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা, আর 2025 সালে কি করে 1,28,000 টাকা দাম হলো? তাহলে আমার হিন্দু ভাইরা ধানতেরাসের সময় একটু যে সোনা কিনবে শান্তির সাথে, তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করলো, কেন 1 লক্ষ টাকা দাম বাড়লো এই 11 বছরে? এর জবাবটা অন্য কেউ দেবে না, শুভেন্দু অধিকারীকে দিতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে। তাহলে হিন্দু ভাইরা ধানতেরাসের দিনে ধর্মীয় ভাবে তাদের বিশ্বাস সোনা কিনলে লক্ষ্মী লাভ হবে। তাহলে যদি বেশি দাম হয়ে যায় সে সোনা কিনতে পারবে? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর উপকার করলো না ক্ষতি করলো? 11 বছর ধরে বিজেপি হিন্দুর ক্ষতি করলো না উপকার করেছে? এই ধরনের ব্যাপকভাবে ক্ষতি করেছে। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে ভাইজান এসে কি বোঝাচ্ছে আধারের সাথে প্যান কিভাবে হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, এই কাজে আমাদেরকে পাগলা করে রেখে দিয়েছে। এটা বিজেপি তৃণমূল করে করেছে। তৃণমূলকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল নন্দীগ্রামের যে প্রাইমারি স্কুলগুলো আছে কেন শিক্ষক নাই? 2022 সালে যারা টেট পাস করে বসে আছে তারা 50,000 যে ভ্যাকান্সির দাবি তুলেছে, একদম ভ্যালিড তাদের ডিমান্ড। সেই ডিমান্ড অনুযায়ী এখনো পর্যন্ত 50,000 স্কুলে একটি করে যদি শিক্ষা দেওয়া হয় 50,000 টিচার কেন নিয়োগ হচ্ছে না? এই দাবিটা তোলার দরকার ছিল। তার পরিবর্তে কোথায় সই করতে হবে, কোথায় ছবি লাগাতে হবে ভাইজানকে বলতে হচ্ছে, কারণ এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। এটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি। ওরা আপনাকে আমাকে মূল মুদ্রা মূল ডিমান্ড থেকে দূরে সরিয়ে রেখে, কখনো দেখেন না ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো, ব্যাংকের সাথে আধারের লিঙ্ক করো, অমুকের সাথে তমুকের করো, এই নিয়ে হুড়োহুড়ি, এই নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে। এটাও একটা ওই লাইনে দাঁড় করার কৌশল ছাড়া আমি কিছু আর মনে করছি না। তাই বন্ধুগণ, আমাদের যেমন স্বাভাবিক জীবনযাপন করি, সকালে উঠে যে মাঠে যাই, যে সাংবাদিকতার কাজ করে, যে ডেলিভার, যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে শিক্ষকতা করে, যা আছে হাউস ওয়াইফ, প্রত্যেককে বলবো হেডেক নেওয়ার কোনো জায়গা নাই। স্বাভাবিক জীবনযাপন করুন। আর এই ফর্মটা আর বুঝিয়ে গেলাম, বা আরো যারা আমার থেকে ভালো করে যারা অনলাইনে বোঝাচ্ছে সেই দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন। ভয় খাবার দরকার নেই। প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে, যে হসপিটালে এখানে ডক্টর নয়, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নয়। এমনও ঘটনা ঘটেছে, আমি তো অনেক আগে থেকে বলছি, রিসেন্ট পেপারে পাবলিশ হয়েছে, মুর্শিদাবাদের টঙ্কলে সুপার স্পেশালিটি হসপিটাল, অত্যাধুনিক মানে এক্সরে মেশিন, কিন্তু দুর্ভাগ্য এক্সরে মেশিনের যে রিপোর্টটা বার হবে, এক্সরে প্লেট বলি না আমরা সহজ ভাষায়, মেডিকেলের ভাষায় কি বলে আমি জানি না, আমরা গ্রাম্য ভাষায় বলি কি এক্সরে প্লেট। ওই এক্সরে প্লেটটা যে হবে প্রিন্ট হয়ে আসবে, সেই প্লেট নাই, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে প্রশ্ন করার দরকার তো আজকে, যে 25,000 কোটি টাকা 1 বছরের স্বাস্থ্য বাজেট আপনি বরাদ্দ করেছেন পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের জন্য। আবার আপনি সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের নামে বোকা বানিয়ে দিয়েছেন মানুষকে। ওটা বোকা বানানোর কলচার আর কিছুই নয়, প্রাইভেট সংস্থাগুলোকে বরাদ্দ দিয়ে দিয়েছে। তো আপনি এখন তাহলে হসপিটালে এক্সরে প্লেট নাই কেন? এই প্রশ্ন করার দরকার ছিল তো। তার পরিবর্তে আপনি কি প্রশ্ন করছেন, কি করছেন, কিভাবে আমার নামটা বানান ভুল হয়ে গেলে সাদা কালি দিলে চলবে তো? তাই এটা হচ্ছে না। এখন ফর্মে যদি ভুল করে ফেলি হোয়াইটনার দিলে হবে তো? এই কাজ হচ্ছে না। প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? এর জন্য মোদি দায়ী। বলবেন কি করে? আপনাকে জানিয়ে যাই, 2023 সালে একটা আরটিআই হয়েছিল, 10 তাহলে বাড়ি যাও, একদম বাড়ি চলে যাও। 2023 সালে একটা আরটিআই হয়েছিল, আরটিআই এর জবাবে যে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কত? 2023 সালে 1,77,000-এর অধিক ভ্যাকান্সি। সেফটি সিকিউরিটির অভাবের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ভাই। 1,77,000-এর অধিক রেলের অ্যাক্সিডেন্ট, এই সরি ভ্যাকান্সি। এখন তো আরো বেড়ে গিয়েছে, প্রায় তাহলে এখন 2 লক্ষের কাছাকাছি। তাহলে এত লোক রেলের সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট সামলানোর লোক অভাব, ফলে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই প্রশ্ন করার দরকার ছিল। তার পরিবর্তে কি হচ্ছে, ওই আমরাই প্রশ্ন করছি মোদি তাহলে ফর্মটা ফিল আপ করবে কি করে, এই প্রশ্ন হচ্ছে। প্রশ্ন আমাদের মূল মুদ্রা, যে আপনি গল্প শুনিয়েছিলেন কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো। চলুন মুসলমানদের অ্যাকাউন্টে দিতে হবে না, আমার কটা হিন্দু ভাই পেয়েছে দেখাক। শুভেন্দু অধিকারীকে বলতে হবে, এই নন্দীগ্রামের মানুষকে প্রশ্ন করতে হবে,
হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছ। তোমার পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই, তাহলে জানবে সত্যিকারের তুমি কথা বলছো। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই পারবে? কঠোর ব্যবসায়ী বলে না, এইসব জায়গায় লিখে সব রাজনৈতিক কারবারি, এদের পাল্লায় পড়বেন না। এদের কথা শুনে হিন্দু মুসলমান ভাইরা সম্প্রীতি নষ্ট করবেন না। বিপদে পড়লে আপনার পাশের লোক মুসলিম, আপনি বিপদে পড়ছে আমার হিন্দু ভাই আগে ছুটে আসবে, আর হিন্দু ভাই বিপদে পড়ছে আমার মুসলমান ভাই যে তার বিপদে ঝাঁপিয়ে পড়বে বিপদ থেকে উদ্ধার করার জন্য। সুতরাং আমরা আলাদা হব না। আমাদের আলাদা করতে কে চেয়েছিল? ব্রিটিশটা কি বঙ্গভঙ্গ করে এন্ট্রি রাইফেল, মনে আছে তো? ওই কার্তুজের ইয়েতে হয়েছিল কি, তাতে কেটে কার্তুজ ঢুকানো যাবে না, কারণ কার্তুজ কি বলছে কুকুর আর শুয়োরের চর্বি, গরু আর শুয়োরের চর্বিতে তৈরি। গরু আর শুয়োরের চর্বি কেন? হিন্দু ভাইরা গরুর চর্বি থাকলে মুখে নাও নিতে পারে, আর মুসলিম ভাইরা শুয়োরের চর্বি থাকলে মুখে, তোমার তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হবে না। কত প্ল্যান দেখেছিলেন। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই হুয়া করছে, আর ওদিকে হেজাব দিয়ে উনি বসে আছে। দুজন হিন্দু ভাইরা ভাবছে শুভেন্দু অধিকারী আমাকে বাঁচাবে, আর আমাদের মুসলিম ভাইরা ভাবছে এই দিদি যখন হিজাব দিয়েছে চিন্তা নেই বাঁচিয়ে নেবে, বাঁচানোর নাম করে কবরস্থানে নিয়ে এসছে। হিন্দু হিন্দু ভাই ভাই বলে শ্মশানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই দুই রাজনীতিক কারবারির বিরুদ্ধে আমাদের কি করতে হবে? লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নন্দীগ্রামের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলাতে হবে, আজ তুলতে হবে। একদিকে যেমন আমাদের অদিত্য বেরার খুনিদের শাস্তির ব্যবস্থা করতে হবে, শেখ সেলিমের খুনিদেরও ব্যবস্থা করতে হবে। কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলতে হবে। নন্দীগ্রামের সরকারি স্কুলে টিচার দিতে হবে, নন্দীগ্রামের হসপিটালে ডক্টর দিতে হবে, রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, আর্থসামাজিক ভাবে নন্দীগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দাবি শুধু মুসলিম তুললে হবে না, এই দাবি শুধু হিন্দু তুললে হবে না, এই দাবি নন্দীগ্রামের মানুষকেই তুলতে হবে। ধন্যবাদ সকলকে। আজকের এই বক্তব্য এখানে আমরা সমাপ্ত করছি। আগামী দিনে আসবো বলে যাচ্ছি, এখানে শুনে লাস্ট কথা শুনে যান। আগামীতে আবার নন্দীগ্রামে আসবো, দেখি কে রাখতে